একটা বিশেষ কারণে আপনারা সবার পরিচিত আমাদের মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী, তিনি আপনাদের সামনে একটি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এরপর আমাদের প্রধান প্রবক্তা সুব্রত চক্রবর্তী উনিও একটি বিষয় উত্থাপন করবেন। পরবর্তী পর্যায়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমি এই সংক্রান্ত বিষয়ে পার্টির যে অবস্থান তা আপনাদের সামনে আমি ব্যক্ত করব। প্রথমেই আমাদের মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী বিষয়টি উত্থাপন করবেন। ধন্যবাদ নবীনবাবুকে। আমার পাশে উপস্থিত আমাদের দলের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, আমাদের প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য মহোদয়, আমার প্রিয় প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, আজকে একটা বিষয় স্পষ্টীকরণ দেওয়ার জন্য এখানে আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা সবাই জানি যে এই বৈশ্বিক মহামারী, যেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সারা পৃথিবী আজকে চিৎকার করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মতামত, বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে। অর্থনীতির উপর আঘাত এসেছে, সামগ্রিকভাবে আমাদের মানব সভ্যতা একটা চ্যালেঞ্জের মুখে। স্বাভাবিকভাবেই 130 কোটির উপরে মানুষ যে দেশে বাস করে, একটা গণতান্ত্রিক, পৃথিবীর শ্রেষ্ঠ এবং বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এবং সেই সঙ্গে আমাদের ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্য, আমরা সবাই, আপনারা সহ, এই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা আপ্রাণভাবে করার চেষ্টা করছি। এই বিপন্ন সময়ে স্থান, কাল, পাত্র, এই জিনিসগুলো চিন্তা করে আমাদের সবাইকে যাতে রক্ষা করা যায় এবং যতটুকু সম্ভব আমাদের কর্তব্যের মধ্য দিয়ে, করণীয় কাজের মধ্য দিয়ে আমরা যাতে মানুষকে রক্ষা করতে পারি এবং সেই সঙ্গে মানুষের চাহিদা, দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে পারি, সেই জন্য আমরা দলীয়ভাবে এবং আমাদের সরকার, সে কেন্দ্রীয় হোক, রাজ্যের হোক, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে এবং এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে মন্ত্রিসভা, জনপ্রতিনিধিরা, আমাদের পার্লামেন্টের যারা প্রতিনিধি আছেন তারা সবাই মিলে এবং সর্বসমর্থন মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাসক বিরোধী, এটা এই বিপন্ন সময়ে আলাদা করে চিন্তা না করে আমরা সবাই আমাদের দায়িত্ব কর্তব্য যথাসম্ভব পালন করার চেষ্টা করছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় যে, বিশেষ করে আজকে যে প্রসঙ্গে আলোচনা করতে চাইছি আপনাদের কাছে, সেটা হচ্ছে একটা প্রতিবেদন ঘিরে যে একটা ভাষা অভিযোগ করে সরকারের ভাবমূর্তিকে টার্নিশ করার বা ক্ষুণ্ণ করার কোনো প্রমাণিত তথ্য ছাড়াই যে প্রচেষ্টা, এবং এটাকে আমরা হয়তো ইয়েলো জার্নালিজম বলি, সেই জিনিসগুলো জনসাধারণের জ্ঞাতার্থে আমাদের প্রকাশ করা প্রয়োজন। গতকাল একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে আমাদের স্থানীয় এই রাজ্যের এক জনপ্রিয় পত্রিকায়, মোদির ভোকাল ফর লোকালের স্লোগান ও ত্রিপুরা, লিখেছেন জয়ন্ত দেবনাথ মহোদয়। কিন্তু এটার মধ্যে যা দেখেছি যে কোনো রকম প্রমাণিত তথ্য
কোনো কিছুই সেখানে উল্লেখ করা হয়নি। একটা ভাষা খুবই সামান্য বিভিন্ন দরপত্রের নীতি নির্দেশিকা উল্লঙ্ঘনের কিছু তথ্য দেওয়ার চেষ্টা হয়েছে, যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং সকপল কল্পিত। কারণ দেখুন, এর মধ্যে থেকে আমি যতটুকু দেখতে পেরেছি যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম 2017-র আওতায় ত্রিপুরা সরকার স্থানীয় উদ্যোগগুলির বিকাশে একটা স্বচ্ছ প্রকল্প হাতে নিয়েছে। ভেদাভেদহীনভাবে 2019 থেকে ক্রয়ের অধিকার, স্থানীয়দের ক্রয়ের যে অগ্রাধিকার, সেটাকে 15 থেকে 20% নেওয়া হচ্ছে। এবং শুধু তাই না, 100% অর্ডার যাতে তারা পেতে পারে, 50% ছিল, সেটা 100% যাতে পেতে পারে, এটারও সংশোধন করা হয়েছে, যার জন্য পিএসইউ এবং অন্যান্য অধীনস্থ সংস্থাগুলো আজকে স্থানীয় উদ্যোগগুলি যাতে সফল হতে পারে সেটার জন্য প্রচেষ্টা চলছে। এবং সরকারি ও পিএসইউর ক্ষেত্র থেকে আরও বেশি করে অর্ডার তারা পাচ্ছে। আপনারা জানেন যে একটা নির্দিষ্ট মাত্রার উপরে উঠলেই সমস্ত মালপত্র, পরিষেবা, পরামর্শ কাজ ইপিসি সংগ্রহের জন্য সরকার টেন্ডারের প্রচলন বাধ্যতামূলক করেছে প্রক্রিয়াকে। টেন্ডার প্রক্রিয়া এমন একটা স্বচ্ছ প্রক্রিয়া যা নিরপেক্ষতা রাখার জন্য সিবিসি, যেটা কেন্দ্রীয় নির্দেশিকা, এবং অন্যান্য সংস্থাগুলো সেগুলোর দ্বারা সুপারিশকৃত হয়ে সেগুলোকে নিরপেক্ষভাবে চালিয়ে যাচ্ছে। মালপত্র, পরিষেবা, পরামর্শ এই সমস্ত গ্রহণের ক্ষেত্রেও 19-এ আর্থিক মানদণ্ড ছিল 3 লক্ষ, সেটা থেকে কমিয়ে 2 লক্ষ করা হয়েছে। এবং কাজগুলোর ক্ষেত্রে ইপিসির ক্ষেত্রে 25 লক্ষ টাকা থেকে কমিয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এবং দরপত্র টেন্ডার প্রক্রিয়ার আওতায় আনা যাতে যায়, সেজন্য টেন্ডার প্রক্রিয়া হচ্ছে কম্পিউটার ও সিস্টেম নির্ভর, যার ফলে মানুষের হস্তক্ষেপের সুযোগ নেই বললেই চলে। যারা দরপত্রে অংশগ্রহণ করেন, আপনারা জানেন যে তারাও কি হয়েছে কি হচ্ছে সেটা স্পষ্ট পরিষ্কারভাবে তারা দেখার তাদের সুযোগ আছে। এবং অন্যায়মূলক কিছু থাকলে তারা সেখানে তাদের প্রতিবাদ এবং তার প্রতিকারের জন্য অভিযোগ করতে পারে। সরকার ও সরকারি অধীনস্থ সংস্থার অধিকাংশ দরপত্রই আগের দরপত্রের পুনরাবৃত্তি হয়, আপনারা জানেন, এবং শর্তাবলীও মোটামুটি একই ধরনের থাকে। স্থানীয় দরদাতাদের নিয়ন্ত্রণ করার জন্য শর্তাবলী পরিবর্তন করার প্রশ্ন ওঠে না, যেটা উনি এখানে লিখেছেন। কোথায় তিনি পেয়েছেন, কোথা থেকে তথ্য এসছে, কোনো স্পেসিফিকেশন কিচ্ছু নেই। কারণ স্থানীয় দরদাতাদের নিয়ন্ত্রণ করার জন্য শর্তাবলী পরিবর্তনের যেহেতু প্রশ্ন ওঠে না, টেন্ডার প্রক্রিয়ায় ওপেন টেন্ডার ভারত সরকার ও ত্রিপুরা সরকার উভয় ওয়েবসাইটে প্রদর্শিত হয়। কাজেই সেখানে ফাঁকি দেওয়ার বা কোনো রকম ম্যানিপুলেট করার কোনো সুযোগ থাকে না। রাজ্যের হোক বহিরাজ্যের হোক, আপনারা জানেন যে একটা অবাধ প্রতিযোগিতা। আসলে অস্বচ্ছতার মধ্যে চলতে চলতে স্বচ্ছতার প্রতি আমাদের কি আগ্রহ কমে গেছে, না আমরা সেটাতে অভ্যস্ত হইনি, এটা আজকে লাখ টাকার প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। দরদাতাদের বিশ্বাসযোগ্যতা যাতে তৈরি হয়, সেজন্য কিন্তু সরকার প্রচেষ্টা সবসময় নিয়েছে। ব্যবসায়িক লেনদেন যা সিবিসি গাইডলাইন এবং প্রকিউরমেন্ট ম্যানুয়াল দ্বারা নির্দেশিত হয়। দরদাতাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এসব শর্তাবলী অস্বাভাবিকভাবে পরিবর্তন করা যায় না, সেটা জানা থাকা প্রয়োজন। কারণ এই বিপন্ন সময়ে এই সমস্ত ভিত্তিহীন এবং অসত্য তথ্য দেওয়ার অর্থ হচ্ছে জনমনে বিভ্রান্তি তৈরি করা। যদিও আমরা জানি, কারণ বিদ্যুৎ কোম্পানির টেন্ডারে দেবনাথ মহোদয় অংশগ্রহণ করেছিলেন, তার কোনো ফার্ম অযোগ্যতার কারণে সফল হয়নি, কিন্তু তার জন্য তিনি পুরো প্রক্রিয়াটাকে দোষারোপ কি করে করেন? এটা তো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এবং অন্যান্য করদাতারা যাতে প্রতিযোগিতামূলক দর দিয়ে থাকেন টেন্ডারকে,
দোষারোপ না করে সেক্ষেত্রে সেই প্রতিযোগিতার নিয়মাবলী পালন করেই তাদেরকে কাজ পেতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো স্থানীয় দরদাতাদের অগ্রাধিকার দেওয়া হয়নি এমন কোনো নির্দিষ্ট ঘটনার কথাও তিনি সেখানে এই লেখাতে উল্লেখ করেননি, করতে পারেননি। তো যাই হোক, ইতিমধ্যে স্থানীয় ভেন্ডারদের দিয়ে আমরা ট্রান্সফরমার সরকার মেরামত করাচ্ছেন, লাইনের মেরামত কর্মীদের দিয়েই করা হয় স্থানীয় দরদাতার মাধ্যমে। তুলনামূলক বড় প্রকল্পগুলো যেগুলো আছে ওপেন বিডিংয়ের মাধ্যমে করা হয়, তাহলে স্থানীয় দক্ষ অদক্ষ কর্মীদের সেখানে ব্যবহার করা হয়। আর বহু ক্ষেত্রে স্থানীয়ভাবে সাব কন্ট্রাক্ট দেওয়া হয়। আমরা একটা এলাকা চালাই, আমরা জানি বাইরের কেউ টেন্ডার পেলেও কাজ করেন স্থানীয় মানুষরা, একটা পার্সেন্টেজ হয়তো তারা পান, এবং সেখানে কর্মী হিসেবে অদক্ষ দক্ষ সমস্ত শ্রমশক্তি রাজ্যেরই সেখানে ব্যবহার করে। রাজ্যের মার্কেটে টাকা আসে, তাতে লাভবান হয় রাজ্যের সাধারণ মানুষ, শ্রমিক এবং যুবকেরা। তো সেখানে এবং ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও তারা বাইরে থেকে টেকনিক্যালি এক্সপার্ট তাদের কোম্পানি থাকলেও লোকাল ইঞ্জিনিয়ারদেরও সেখানে ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের অভিজ্ঞতা, এবং আমাদের এই 2.5 বছর একজন এলাকার প্রতিনিধি হিসেবেও এই অভিজ্ঞতার মুখোমুখি আমরা হয়েছি। পুস্তক ছাপানোর কথা তিনি বলেছেন। পুস্তক ছাপানোর ক্ষেত্রেও মানদণ্ড, নির্দিষ্ট মানদণ্ড নিয়মাবলী মেনে স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, এবং প্রক্রিয়াটি আদালতের মাধ্যমেও পরীক্ষা করা হয়েছে। আদালতকেও যদি আমরা না মানি বা আদালতের এই কথাগুলোকে যদি আমরা উল্লেখ না করি, তাছাড়া NHM এর অ্যাম্বুলেন্স ও কল সেন্টারের কাজ ওপেন বিডিংয়ের প্রক্রিয়ায় করা হয় এবং দরদাতাকে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। এবং আজকের দিনে এই কোভিড-19-এ আমাদের এই অ্যাম্বুলেন্স এবং কল সেন্টার ভালো পরিষেবা দিচ্ছে বলেই আমরা এখনো টিকে আছি। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে ওপেন বিডিং প্রক্রিয়ায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নির্বাচিত এজেন্সিতে যে কর্মী নিয়োগ করা হয়, মূলত স্থানীয় লোকদের, যেটা আমি বলেছিলাম স্থানীয় লোকদেরই সেখানে অগ্রাধিকার দেওয়া হয় এবং তারাই নিয়োজিত হন। দেবনাথবাবু বরিষ্ঠ আধিকারিকদের বিষয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। পূর্বতন মুখ্য সচিবের কথা বলেছেন LK গুপ্তা। LK গুপ্তা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন, সেটাও কি কেউ নির্দিষ্ট করে দেবে যে তিনি অবসর গ্রহণ করবেন বা করবেন না, এবং কেন তাকে সরানো হয়েছিল? নিয়ম অনুযায়ী তিনি নির্বাচন পরিচালনা করেন এবং বিজেপিকে দুর্বল করার জন্যে এবং বিভিন্নভাবে বিজেপি বিরোধী কার্যকলাপেরও তিনি উল্লঙ্ঘন করেছেন, এবং সেটা প্রমাণিত হয়েছে, ধরা পড়েছে। তাকে সরিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়, তারপর তিনি স্বেচ্ছায় চলে যান। এর মধ্যে তো কারো কিছু এই সমস্ত কথা লেখার তো কোনো কারণ ছিল না। আর বামফ্রন্ট সরকারে তিনি প্রিয়পাত্র ছিলেন, থাকতেই পারেন, তার ব্যাপার সেটা, কিন্তু তিনি সেটা চাকরি ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন না। সেটাকেই বলে পক্ষপাত, দুষ্টতা, সেটাকেই বলে দেশের সংবিধান অমান্য করা, রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস অমান্য করা এবং নিজের কর্তব্য চ্যুতি। ডিজিপি নাগরাজের কথা তিনি উল্লেখ করেছেন। তাকে প্রমোশন দেওয়া হয়েছিল বেআইনিভাবে, ক্রিমিনাল ও দপ্তরের মামলা থাকা সত্ত্বেও অন্যান্য আধিকারিকদের বাদ দিয়ে তাকে ডিজিপি পদে নিযুক্ত দেওয়া হয়েছিল। তিনি ছিলেন বামফ্রন্টের ব্লু আইড ম্যান বা বয়, যেই বলি, বয় তো না। তার প্রমোশনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ ছিল এবং সে কারণে তাকে ডিজিপি পদ থেকে সরিয়ে আইজিপি করা হয় এবং তিনি স্বাভাবিকভাবে চাকরির মেয়াদ শেষ করে চলে যান। এতে আমাদের কারো গাত্রদাহ হওয়ার কোনো ব্যবস্থা নেই বা অবস্থান সেভাবে থাকা উচিত না। ওয়াইপি সিং, মুখ্যবাস্তুকার, সুনীল ভৌমিকের ক্ষেত্রে মারাত্মক অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেটা আদালতই সিদ্ধান্ত নেবে তারা দোষী কি নির্দোষ। আমাদের ব্যবস্থায় আপনারা যেমন একটা স্তম্ভ, বিচার ব্যবস্থা একটা স্তম্ভ, প্রশাসন একটা স্তম্ভ, এইভাবে 4টে স্তম্ভের উপর তো আমরা দাঁড়িয়ে আছি। কোনোটাই দুর্বল হোক কেউ চায় না, আমরাও চাই না। তারপরে ওয়াইপি সিং এর ক্ষেত্রে ওয়াইপি সিং
টিপিএসসির চেয়ারম্যান ছিলেন, তাকে এই দায়িত্ব ছেড়ে দিতে বলা হয়, কিন্তু তিনি পদত্যাগপত্র জমা দেননি। তাই 8 মাস পর্যন্ত কোনো নিযুক্তি দেওয়া যায়নি। তারপর সরকার শ্রী জগদীশ সিং নামে একজন সৎ আইএফএস অফিসারকে টিপিএসসির চেয়ারম্যান পদে নিযুক্তি দেয়। তিনি এমন একটা ব্যবস্থা গ্রহণ করেন যার মাধ্যমে এখন সঠিক ও স্বচ্ছভাবে নিযুক্তি চলছে। আমরা প্রতিদিনকার অভিজ্ঞতা দেখেছি। আমার এখানে অনেকে ভাবেন যে আমাদের সরকার আমাদের লোক পাবে। আমি স্পেসিফিক উদাহরণ দিয়ে বলতে পারি, পাইনি। দায়িত্বে আছে এমন লোক রিটেন পাস করেছে, কিন্তু ভাইভাতে পায়নি। তার ক্ষোভ বিক্ষোভ থাকে, সেটা আমরা দেখি, আমরা বোঝানোর চেষ্টা করি, কিন্তু পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে সেই কাজগুলো চলছে। অংশুমানদের বদলি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এটা সম্পূর্ণ প্রশাসনিক কারণে করা হয়েছিল। জেআইসি এর শীর্ষ পদে সবসময় আরো সিনিয়র অফিসার থাকেন, কমপক্ষে অতিরিক্ত পিসিসিএফ মানে শ্রী দেকে জেআইসির আউটসোর্সিং কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। জেআইসির যারা আউটসোর্সিং করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তিনি কি করেছেন, কারণ কোম্পানিগুলি কর্মীদের বহু মাসের বেতন দেয়নি। এছাড়া অন্যান্য কোম্পানি যারা ছিল তারা বেআইনিভাবে কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে। অংশুমান দেখে বলা সত্ত্বেও তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র একটা শোকজ নোটিশ দিয়েছিলেন। এতে তো আমাদের কারো গাত্রদাহ হওয়ার কারণ নেই। এরা সিপিএম এর সমর্থকদের বেশি নিযুক্ত করছিল, এক পেশে মনোভাব নিয়ে চলছিল। এইভাবে সমস্ত প্রক্রিয়াটাকে ওরা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল এবং শক্ত হাতে প্রশাসনিকভাবে সেটাকে মোকাবেলা না করে অংশুমান দে একটা শোকজ দিয়ে তাদেরকে তার দায়িত্ব খালাস করেছে। তো যাই হোক, গুঞ্জা সরোবরকে বদলি করা হয়, এটাও তিনি গুঞ্জা সরোবর তার বিবাহের কারণে তাকে অন্য অফিসারের সাথে, ক্যাডারের সাথে তার বিয়ের কারণে তাকে করা হয়েছিল। এতে কোনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শ্রীমূর্তিকে দিল্লির ত্রিপুরা ভ্রমণে বদলি করা হয়েছে, তাতে কার কি অসুবিধা আছে? প্রশাসন চলবে না এইভাবে? প্রশাসন বুঝবে না যে কাকে কিভাবে কোন জায়গায় দিতে হবে, কিভাবে দিতে হবে, সেটাকে আমি বা আপনি ঠিক করে দেবো? এটা তো কোনো সময় হতে পারে। এবং তার কিছু ব্যক্তিগত সমস্যার কথাও তিনি জানিয়েছিলেন। তিনি এখনো রাজ্য সরকারের এবং ত্রিপুরার জনগণের সেবা করে চলেছেন। তো অসুবিধাটা কোথায়? মদের টেন্ডার, যে কথাগুলো তিনি এখানে দেওয়ার চেষ্টা করেছেন সেটা স্বচ্ছ এই টেন্ডারের মাধ্যমে হয়েছে। মাননীয় আদালত যাচাই করে দেখেছে এবং সম্পূর্ণ আইনি সিদ্ধান্তে সেটা হয়েছে। এনএইচএম এর সম্পর্কে একটি ২০ সদস্য দলের মাধ্যমে তদন্ত করা হয়। এই তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রী দেবাশিস বসু, ওনার কথাও বলা হয়েছে, যিনি ইতিমধ্যে অবসরপ্রাপ্ত হয়ে গেছেন, এক্সটেনশনে ছিলেন। তার ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় তিনি পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এছাড়া তদন্তে এটাও দেখা যায় তিনি তার পছন্দের কোম্পানিগুলোকে সরবরাহ অর্ডার দিতে তার অধস্তন আধিকারিকদের চাপ দিতেন এবং যদি তারা মানতে অস্বীকার করতেন তখন তিনি এদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতেন। ই টেন্ডার নিয়ম উল্লঙ্ঘন, শিল্পনীতি, অর্থ দপ্তরের সার্কুলার ইত্যাদি সম্পর্কে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যেহেতু কোনো নির্দিষ্ট উদাহরণ নিতে দেওয়া হয়নি, তেমনি জনজাতি কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তরের সম্বন্ধে প্রশিক্ষণ সম্বন্ধীয় টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ সরকারি নীতি অনুযায়ী হয়েছে। উপরোক্ত তথ্যগুলোর ভিত্তিতে এটা পরিষ্কার যে শ্রী দেবনাথের অভিযোগগুলো শুধু ভিত্তিহীন না, উদ্দেশ্য প্রণোদিতভাবে রচিত হয়েছে। এমন কোনো একটা উদাহরণ তিনি দিতে পারেননি, কোনো স্পেসিফিক উদাহরণ ছাড়া। এভাবে প্রতিবেদনের মাধ্যমে এই বর্তমান সময়ে কার উদ্দেশ্য সফল করার জন্য তিনি করেছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন, কারণ তিনি যে টেন্ডার করেছিলেন সেই ফার্ম সেই কাজের যোগ্য ছিল না। তিনি তার নিজস্ব স্বার্থে অসত্য তথ্য ও ভিত্তিহীন কাহিনী ছড়াতে পোর্টালে ব্যবহার করছেন। আপনারা জানেন, আমরা জানি ছোট্ট ত্রিপুরা রাজ্য, আমরা সবাইকে চিনি। আমাদের কি পেশা, কি নেশা, কি অবস্থান,
সামাজিক হোক, রাজনৈতিক হোক, দায়িত্বশীলতার কারণে হোক, আপনারা এই রিস্কের মধ্যে পেশাগত দায়িত্ব সম্পূর্ণ পালন করে চলেছেন। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাসের কোনো অভাব নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে যেটা তিনি বলেছিলেন যে মোদির ভোকাল ফর লোকালের স্লোগান ও ত্রিপুরা শীর্ষক, এটার মধ্যে একটা জায়গায় তিনি লিখেছেন যে প্রধানমন্ত্রী মোদির ভোকাল ফর লোকালের স্লোগান আতুর ঘরেই অপমৃত্যু হয়েছে ত্রিপুরা। আসলে স্বচ্ছতা নিজে না থাকলে স্বচ্ছতাকে এইভাবে চোখে দেখা যায় না। আমরা জানি বাম সরকারের আমলে কাদেরকে জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে, এবং সেটার আমি দুটো দাবি আপনাদের মাধ্যমে করতে চাই। একটা হচ্ছে যে এই লেখার পরিবর্তে উনি স্পেসিফিক সুনির্দিষ্টভাবে তিনি অভিযোগ আনুন। আমরা সরকার কাছে দাবি জানাবো এখানে বসেই যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার, এবং সেই সঙ্গে যে উদ্দেশ্যে ওনাকে বিভিন্ন সুযোগ দেওয়া হয়েছিল সেটা কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, এবং তিনি কার উদ্দেশ্য সাধন করার জন্য এই বিপন্ন সময়টাকে বেছে নিলেন, এবং কোনোরকম স্পেসিফিক অভিযোগ ছাড়া সেটারও তদন্ত হোক। আমরা কারো অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, সেই জন্য এখানে বসিও নি। কিন্তু বাস্তব সত্যটাকে অস্বীকার করে দুনিয়া চলবে না। জীবন সচল রাখার জন্যে সরকারের যে প্রচেষ্টা, আন্তরিকতা, সংবেদনশীলতা, এটা চাটুকারিতা নয়। চাটুকারিতা আমরা বহু দেখেছি, এটা চাটুকারিতা নয়, এটা বাস্তব। এই বাস্তবের ভিত্তির উপর দাঁড়িয়ে রাজ্যের মানুষের কল্যাণের বদলে, আমার মনে আছে একবার বামফ্রন্টের সময় আগরতলা শহরে বেশ কটি বিস্ফোরণ হয়েছিল। সেদিন আমি প্রবক্তা হিসেবে বলেছিলাম যে এখন দোষারোপের সময় না, এখন সবাইকে, কারণ এটার মধ্যে জাতি জনজাতির প্রশ্ন জড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি অভিজ্ঞতা থেকে কথা বলছি। সেদিন কিন্তু আমরা বিরোধী থাকা সত্ত্বেও একথা বলার সৎসাহস ছিল যে কোনো অবস্থাতেই এটার ভেতর যাতে কোনো রাজনীতি বা কোনো উদ্দেশ্য প্রণোদিত কাজ না হয়। এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যার মুখোমুখি আমাদের হতে হবে। যে আমি দুটো দাবি রাখছি। একটা দাবি হচ্ছে, কারণ আমি আগেই বলেছি, স্থান, কাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি, প্রয়োজন, এই জিনিসগুলো অত্যন্ত দরকার। আজকে চারিদিকে যখন অতিমারি, মহামারী, একটা সর্বনাশের পথে আমরা দেখছি যে তার আগুন জ্বলছে, আমরা কি পতঙ্গের মতো সেখানে ঝাঁপ দেব, না আমরা সেটাকে নিভিয়ে মানুষকে রক্ষা করার কাজে, যেটা আপনারা করে চলেছেন প্রতিদিন। এবং আমার চোখে দেখা যতগুলো ঘটনা ঘটেছে, আমি একজন বিধায়ক হিসেবে বলতে পারি যে এত সংবেদনশীলতা পাইনি। সঙ্গে সঙ্গে প্রশাসন, জনপ্রতিনিধি সবাই ঝাঁপিয়ে পড়ে, কি সেই ঘূর্ণিঝড়ই হোক, কি বন্যাই হোক, কি ভূমিকম্পই হোক সারা দেশে, কি বাইরে আপনার থ্রেটই হোক, আজকে রক্তচক্ষু দেখাচ্ছে দেশের ভেতরে, দেশের বাইরে থেকে আগ্রাসন করার জন্য। বিভিন্নভাবে আজকে এই আক্রান্ত সময়ে দায়িত্বশীলভাবে যারা সমালোচনা করছেন, করবেন 100 বার, এবং সেটাতে সরকারের লাভ হবে। সরকার সেইভাবে সংবেদনশীল হয়ে, এবং বহু ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আমরাও সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে, কিউএমপি হিসাবে, এমএলএ হিসেবে, সরকার হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে আমরা ঝাঁপিয়ে পড়ছি বিভিন্ন জায়গায়। আপনারা গেছেন, আপনারা সেখানে সহযোগিতা করেছেন। আমি আশা রাখি যে এভাবে না লিখে, একটা জল ঘোলা করার প্রচেষ্টা না করে, সুন্দর স্পেসিফিকভাবে কোনো অভিযোগ থাকলে সেটা তুলে ধরে, আর কোথাও অব্যবস্থা থাকলে সেটা কী করে সেখান থেকে বেরিয়ে আসা যায় সেই চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টাটার দায়িত্ব আমাদের সবার। আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীও জানুক, কারণ কোনো গুজব, কোনো অনিশ্চয়তা
কোনো ধরনের অপপ্রচার আমাদের জীবনকে আরো দুর্বিষহ করবে, আমাদের জীবনকে আরো অস্থির করে তুলবে। আশা রাখি এই কথাগুলো আপনাদের মাধ্যমে আমরা সঠিক জায়গায় পৌঁছবে এবং জনগণও এই ব্যাপারে সচেতন থাকবে। আমি আমাদের এখানে আমাদের মুখ্য প্রবক্তা আছেন, আমার অনুজ প্রতিম শ্রী সুব্রত চক্রবর্তীকে বলবো যে তিনি কিছু আপনাদের সামনে বলবেন এবং সেগুলো আপনারা দয়া করে শুনবেন। সবাইকে নমস্কার। আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে প্রথমে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো। কারণ সম্প্রতি ত্রিপুরা জলপথে বাংলাদেশের সঙ্গে সংযুক্তির যে প্রয়াস, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীজির আন্তরিক যে প্রচেষ্টা ছিল, বহু বাধা বিঘ্ন অতিক্রম করেও সেটা সফল হয়েছে, ট্রায়াল রান সফল হয়েছে। তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সবাইকে, রাজ্য সরকারকে, সরকারের সমস্ত প্রতিনিধি যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং গোটা রাজ্যবাসীকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ রাজ্যবাসীও এর শরিক এবং তার সুফল আগামী দিনে লাভ করবেন। কিন্তু একটা বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই নৌপথে বা জলপথে ত্রিপুরার সংযুক্তিকে প্রধান বিরোধী দল সিপিএম কোনোভাবেই বোধহয় মেনে নিতে পারেনি। তার জন্য সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত জায়গা থেকে, দলীয় অবস্থান থেকে বহু রকম খিল্লি বানানোর চেষ্টা করা হয়েছে, যা আসলে সিপিএমের নেতিবাচক এবং ন্যাক্কারজনক রাজনীতির পরিচয় বহন করে। 2018 সালে নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন ত্রিপুরাকে হীরার সঙ্গে যুক্ত করবেন। এই হীরা মানে ডায়মন্ড না, এই হীরা কি সেটা মোদীজি নিজে বলেছেন, বারবার সেটা প্রচারিত হয়েছে। হাইওয়ে, রোডওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ, তার সঙ্গে অধিকন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের চেষ্টায় এবার ওয়াটারওয়েজ খুলে গেল। ট্রায়াল রান, এই শব্দটাও কি এরা বুঝেন না? প্রাথমিক সমস্যা থাকলে কোথাও সেটা ট্রায়াল রানেই তো থাকবে, তারপর সেটা পুনর্নির্মাণ হবে কিংবা যা সমস্যা আছে সেটা মেটানোর চেষ্টা করা হবে। কিন্তু এইটাকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা, এইটাকে নিয়ে রাজ্য সরকারের এই যে 37 লক্ষ মানুষের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ, সেটাকে ডিনাই করা, সেটার সমালোচনা করা, তো একবারও তো এরা বললেন না যে রাজ্য সরকার একটা নতুন উদ্যোগ নিয়েছেন, তাতে ধন্যবাদ প্রাপ্য। আগামী দিনে কি হবে সেইটা নিয়ে কোনো কথা তো তারা বললেন না। কাজেই সিপিএমের রাজনৈতিক অবস্থান কোনো কালেই মানুষের উপকার হবে সেই দৃষ্টিকোণ থেকে এরা অবস্থান নেয় না, রাজ্যের কল্যাণ হবে সেই দৃষ্টিকোণ থেকে এরা অবস্থান নেয় না। এরা শুধুমাত্র নেতিবাচক রাজনীতি করে, এরা শুধুমাত্র মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, একটা অংশকে উস্কে দেওয়ার চেষ্টা করে। ভালো কাজকে ভালো বলার মতন যে মানসিকতা দরকার, আন্তরিকতা দরকার, তার কোনো ছাপ এদের মধ্যে নেই। বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন, গত জুলাই আগস্ট 2 মাসের পরিসংখ্যান যদি আপনারা নেন, তাহলে পরিষ্কার দেখবেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে
আজকে এই সংগঠন, কালকে সেই সংগঠন, পরশু সেই সংগঠন ইত্যাদি নাম করে করে শুধুমাত্র গ্যাদারিং কি করে করা যায়, মাস মুভমেন্টের একটা চেষ্টা, যার জন্যে ইদানিং কি বলছেন যে আমরা 7 দিনের জন্য সব বন্ধ রেখেছি। তার আগে 2 মাস ধরে মানুষকে এইভাবে রাস্তায় নামিয়ে ভিড় ক্রমশ বাড়িয়ে সংক্রমণ যখন শীর্ষে পৌঁছাচ্ছে তখন আপনারা 7 দিনের জন্য বন্ধ রাখলেন, 2 মাস অনবরত চেষ্টা করলেন সংক্রমণটা বাড়ুক। সংক্রমণটা কিন্তু সিপিএম, বিজেপি, কংগ্রেস দেখে দেখে হবে না। আপনাদের আহ্বানে যারা এসছেন তারা যখন সংক্রামিত হবেন, দুর্ভাগ্যজনক পরিণতি যদি হয় তার দায় কিন্তু আপনাদের নিতে হবে, এটা মানিক বাবুদের মনে রাখতে হবে। একটা বৈশ্বিক মহামারী, এ জায়গায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এরা কি করছিলেন এটা? আর তারপর মাননীয় বিরোধী দলনেতা মানিক সরকার মহোদয় বিলম্বিত বোধোদয় হয়েছে ওনার, উনি গিয়ে পরামর্শ দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীজিকে যে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর আরো জোর দিতে হবে, সচেতনতা বাড়াতে হবে। তার আগে তো সব শেষ করে দিয়েছে। কাজে এই যে নেতিবাচক রাজনীতি, মানুষের জীবন তাদের কাছে মূল্যহীন, এ জায়গায় সরকারকে সদর্থক ইতিবাচক যে প্রস্তাব কিংবা যে সমস্ত সাজেশনস, ইতিবাচক গঠনমূলক আলোচনা করা, কোথায় আরো কি করা যেতে পারে সেই বিষয় তো বলছেন না। এক একটা অংশকে কি করে আলাদা আলাদা করে করে তাদেরকে উস্কে দেওয়া যায়, কোভিড কোনো বিষয়ই না এটা প্রমাণ করার চেষ্টা, কোভিড আপনাদের হবে না এটা প্রমাণ করার চেষ্টা, আজকে রাজ্যটাকে এই একটা বিভীষিকাময় অবস্থায় নিয়ে এসছে। কাজেই তাদের এই নেতিবাচক যে পদক্ষেপ, দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা তীব্র বিরোধিতা করি এবং সেই সঙ্গে এরা আরো অনেক গল্পগাথা তৈরি করছে যে রাজ্যে গণতন্ত্র নেই ইত্যাদি ইত্যাদি বলছেন। আর সেই মানিকবাবু বিরোধী দলনেতা হিসেবে তিনি গিয়ে পার্টিকুলারলি বলছেন কে কোন পত্রিকা পড়বে কিংবা পড়বে না। আপনি গণতন্ত্রের কথা বলছেন আর বাড়ি বাড়ি গিয়ে বলছেন আপনি এই পত্রিকা কেন পড়ো, ওই পত্রিকা পড়তে হবে। এটা তো স্বৈরাচারী দেশ নয়, এটা চীন না, এটা উত্তর কোরিয়া না, এটা ভারতবর্ষ, এটা ত্রিপুরা, এবং ত্রিপুরার মানুষ স্থির করবে গণতান্ত্রিক ভাবে সে কোন দিকে যাবে কোন দিকে যাবে না, কোন পত্রিকা পড়বে কোনটা পড়বে না, কিংবা তার গণতান্ত্রিক অধিকার কি করে সুরক্ষিত রাখবে সেটা মানুষ চিন্তা করবে। আপনি চাপিয়ে দিচ্ছেন কেন? কালকে ভাইরাল হয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে, আপনারা নিশ্চয়ই জানেন। কাজেই এই জন্যে আমি আবারও বিরোধী প্রধান দল হিসেবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আশা করবে যে এদের সম্বিত ফিরবে এবং প্রধান বিরোধী দল হিসেবে রাজ্যের 37 লক্ষ মানুষের কল্যাণে এরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারের সহায়ক ভূমিকা পালন করবেন, যাতে মানুষের জীবন আরো বেশি সুরক্ষিত করা যায়, মানুষের জীবন এর উন্নয়ন, মান উন্নয়ন যাতে ঘটানো যায়, সামগ্রিকভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য সরকার কাজ করছেন তা যাতে অর্জিত হয় তার জন্য সহায়ক ভূমিকা পালন করবেন, এই বিশ্বাস আমরা এখনো রাখছি। কারণ বিলম্বিত বোধোদয় হচ্ছে বলে একটু যেহেতু মনে হয়েছে, তার জন্যই আমরা সেই বিশ্বাস রাখছি সেই ভূমিকা তারা পালন করবেন, তাতেই দেশের এবং রাজ্যের কল্যাণ হবে। বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মাননীয় রবীন্দ্র ভট্টাচার্য মহোদয় রয়েছেন। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, বলতে গেলে অনেক কথাই বলতে হবে। মহারাজ বীর বিক্রম কিশোর যে স্বপ্ন দেখেছিলেন আজকের দিনে তা সফল হচ্ছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন দেখতে গিয়ে এবং স্বপ্ন দেখিয়ে আজকে প্রয়াত হয়েছিলেন, সন্দেহজনকভাবে আমরা মনে করি তাকে হত্যা করা হয়েছিল।
কিন্তু তার দেহাবসানের মধ্যে দিয়ে তার স্বপ্ন কিন্তু ফুরিয়ে যায়নি। আজকে দেশ কাশ্মীরে 370 হোক, 35 সংবিধানের 35তম ধারা হোক, রাম মন্দির হোক, সমস্ত সফল হচ্ছে। এই রাজ্যে মানুষকে স্বপ্ন দেখিয়ে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে আজকে সমস্ত বন্ধ দুয়ারগুলো খুলে গেছে, যেটা আমাদের মুখ্য প্রবক্তা বলেছেন। কে কোথায় দেখেছেন? আমি তো দেখেছি দীর্ঘকাল আমরা ছাত্র আন্দোলন রাজনীতি করা থেকে শুরু করে পায়ের চটি ভেজাননি কোনোদিন। শিশু হত্যা হয়েছে, একবার যাওয়ার প্রয়োজন মনে করেননি। এত উন্নাসিক, এত দাম্ভিক, এত মানবতা বিরোধী আজকেও চীন দেশকে চিনতে পারেননি, আজকেও উত্তর কোরিয়াকে চিনতে পারেননি। মানুষের মৃত্যু, মানুষের জীবন তাদের কাছে ছেড়ে ফেলা, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে কোনো রাস্তায় যেতে পারে। কোন মুখ্যমন্ত্রী কোন রাজ্যের গলা জলে নেমে, হাঁটু জলে নেমে কাজ করেছে? কোন রাজ্যের এমপিরা, এমএলএরা, প্রশাসন ঘূর্ণিঝড় হলে সঙ্গে সঙ্গে গিয়ে মানুষের হাতে হাতে চেক দিয়েছে? আমরা দিয়েছি, দেই। এই মন্ত্রিসভার নির্দেশে দেই। ছিদ্রান্বেষণের সময় এটা না। এই সময়টাকে সর্বশ্রেষ্ঠ ভাবে ব্যবহার করে ইতিহাসের পাতায় যেদিন লেখা থাকবে যে ত্রিপুরা রাজ্যের সমস্ত শাসক বিরোধী সমস্ত অংশের মানুষ 4টি স্তম্ভ এক হয়ে কাজ করে এই রাজ্যের 37 লক্ষ মানুষের জীবন, মান, ধন সম্পদ রক্ষার জন্য একত্রিত হয়ে কাজ করছে, সেটা ইতিহাসে সোনার করে লিখি। আমি বিশ্বাস রাখি, I have a firm belief to not to tarnish the image of the government or to create any type of uncertainty within the people. এটা কোনো অবস্থাতেই ইতিহাস আমাদের ক্ষমা করবে না। I do believe যে আমরা যেভাবে নিজেদের সবার দায়িত্ব আমরা পালন করছি সেভাবে আমরা পালন করে এগিয়ে যাব। ত্রিপুরা নতুন ইতিহাসের গতিপথ খুলে দিয়েছে। আজকে জলপথের কথাই বলুন, স্থলপথের কথাই বলুন, বা নৌযানের কথাই বলুন, রেলওয়ের কথাই বলুন, এয়ারওয়েজের কথাই বলুন, আজকে রেগার কাছ থেকে আমরা জানি, প্রতিদিন আমরা গ্রামে যাই, মানুষের কাছে যাই, কথা বলি, শুনি, দেখি। দোষ ত্রুটি কাজ করতে গেলে থাকি, যারা কাজ করে তাদেরই দোষ ত্রুটি হয়। সেটাকে কিভাবে কনস্ট্রাকটিভলি আপনারা চেষ্টা করছেন এবং করবেন আমরা বিশ্বাস করি। কোনো বিচ্ছিন্নভাবে কেউ কিছু করলে কোনো লাভ হবে না। মানুষ সবটা বুঝে, মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বিচার করবে আগামী দিন। সেটার দিকে আপনাদের দৃষ্টি আছে, থাকবে, আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, শ্রেষ্ঠ ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা যাতে হয়। আমি নরেন্দ্রবাবুকে বলছি, যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে। একটা বিষয় আমি আমার বক্তাদের রেস্ট টেনে আমি একটু বলতে চাই। এখানে যারা প্রবীণ সাংবাদিকরা আছেন তারা সবাই মোটামুটিভাবে জানেন যে বিধানসভায় আমাদের উজ্জয়ন্ত প্যালেসে যখন বিধানসভা ছিল, সেখানে মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় আমাদের মানিক সরকার, আমি যদি ভুল না করি এটা রেফারেন্স পিরিয়ড ছিল, সেখানে দাঁড়িয়ে আমাদের প্রয়াত একজন বিধায়ক রবীন্দ্রদেব বর্মা, ওনার রেফারেন্স ছিল, সে রেস্ট টেনে উনি বলেছিলেন বাজারু পত্রিকা, যার মানসিকতাটা ওই পর্যায়ে থাকে। বিধানসভায় বলেছেন, বিধানসভার বাইরে বিভিন্ন সময় বলেছেন, তাদের মানসিকতাটাই এটা। তারা গণতন্ত্রের কথা বলে, তাদের যে মতাদর্শগত অবস্থান সেখানে গণতন্ত্র আছে নাকি? তাদের যে কনস্টিটিউশন, তাদের পার্টির কনস্টিটিউশনে আছে ভারতবর্ষে তারা একতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাদের কনস্টিটিউশনটা তাদের ওয়েবসাইটে গেলেই আপনারা পাবেন, ওই কনস্টিটিউশনে লেখা আছে। তাদের কনস্টিটিউশনে আমাদের দেশের সংবিধানকে তারা মানতে চায় না, যেখানে তারা একতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তারা আবার গণতন্ত্রের কথা বলে। কালকে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে এরকম পত্রিকা নিয়ে বলেছেন। পত্রিকা নিয়ে এটা বলার নতুন বিষয় নয় ওনার, যে বিধানসভায় বলতে পারে, বিধানসভার বাইরে বলেছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় একটা সাংবিধানিক পদে থেকে উনি বলেছেন, এখনও তিনি বলে যাচ্ছেন। মানুষ বুঝতে পারছেন, মানুষ তার জবাব দেবে। মাননীয় বিধায়ক, আপনারা জানি এই প্রশ্নগুলি করবেন, সেই জন্য আমি আগাম কিছু তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি।
আমাদের মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী যে কথাগুলি বলেছেন, লোকাল ফর ভোকালে যে কথাটা প্রধানমন্ত্রী বলেছেন, দেখুন আমাদের আমাদের যারা কার্যকর্তারা আছেন, তিনি যেই পদেই থাকুন তার মধ্যে সেই মানসিকতাটা আগে থেকেই ছিল। আমাদের বিপ্লব কুমার দেব, মাননীয় বিপ্লব কুমার দেব, উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই এই লক্ষ্যে কাজ শুরু করেন। আমি কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, নিশ্চয়ই সংবাদ লেখার ক্ষেত্রে সেগুলি খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। আমাদের এই যে উদ্যোগ আধার মেমোরেন্ডাম, এই আওতায় যে ইন্ডাস্ট্রিগুলি হয়েছে, আমাদের এখানে মাইক্রো যেগুলি আছে 2017-18-তে ছিল 590টি, এটা 18-19-এ আমাদের সরকার আসার অব্যবহিত করেই তাতে তেজি ভাব আসে। আপনার মাসের হিসাবটাও আপনারা পেয়ে যাবেন। আমি যেই তথ্যগুলি দিচ্ছি এগুলি কেন্দ্র এবং রাজ্য সরকারের তথ্য, অধিকাংশই কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য। 1419টি 18-19-এ, তারপরের অর্থ বছরেই এটা 1234টি, এটা হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রিগুলি যেটা। এরপর স্মল ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র শিল্প যেগুলি আছে, 17-18-তে ছিল 160টি, 18-19-এ 129টি, আর 19-20-তে তা বেড়ে যায় 248-এ। এখন আমাদের এই ক্ষুদ্র শিল্প আছে 1109টি। মিডিয়াম ইন্ডাস্ট্রি 17-18 এবং 18-19-এ 4টি করেছিল, 19-20-তে তা বেড়ে দাঁড়ায় 9-এ, এখন 43টি আছে। আপনি যদি এই ক্ষেত্রে টাকার অঙ্কের বিষয়গুলো দেখেন, কি পরিমাণ টাকা ইনভেস্ট হয়েছে এতে, 17-18-তে ছিল 120.16 কোটি টাকা, তারপরের অর্থ বৎসরে 136.63 কোটি টাকা, আর 19-20-তে তা একেবারে বেড়ে প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যায় 227.20 কোটি টাকা। আর সাধারণভাবে যদি ইন্ডাস্ট্রিগুলো, এই প্রকল্প বাদ দিয়ে যে ইন্ডাস্ট্রির কথাগুলি আমরা ধরি, এগুলিতে আপনারা দেখবেন নতুন ইন্ডাস্ট্রি 17-18-তে 23টি ছিল, 18-19-এ 28টি, 19-20-তে তা হয়ে যায় 31টিতে। তাদের তো জমি দেওয়া হয়েছে, বিভিন্নভাবে তাদের জমি দেওয়া হয়েছে, যাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। 17-18-তে ছিল 12.44 একর, 18-19-এ 22.69 একর, আর 19-20-তে তা বেড়ে হয় 28.44 একর। ইনভেস্টমেন্টের দিকটা যদি দেখেন, 17-18-তে 43.25 কোটি টাকা, 18-19-এ 79.17 কোটি টাকা, আর 19-20-তে তা একদম লাফিয়ে বেড়ে যায় 125.34 কোটি টাকা। তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এমপ্লয়মেন্ট জেনারেশন, কত লোকের কর্মসংস্থান হয়েছে। সিপিএমের লোকেরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই সমস্ত কথা বলেন যে কর্মসংস্থানের কথা। কর্মসংস্থানটা কিভাবে বেড়েছে আপনারা দেখুন। 17-18-তে কর্মসংস্থানের এই ক্ষেত্রে সুযোগ ছিল 824, তারপরের বছরে 840, এর পরের অর্থ বছরে 1480, আর এই যে মানে রানিং ফিনান্সিয়াল ইয়ার, এর যে হিসাবটা আসবে আপনারা দেখবেন এটা কত গুণে বেড়ে গেছে, যদিও অতিমারই চলছে। আরেকটা বিষয়, এই সংক্রান্ত বিষয়ে
আমরা তো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাবসিডি দেওয়া হয়। এখন সাবসিডির বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনসেন্টিভগুলি আছে, 17-18-তে 66টি এর ধরনের ইনসেন্টিভের মানে কেস ছিল। 4.04 কোটি টাকা ইনসেন্টিভ দেওয়া হয়েছিল। 18-19-এ 104, সংখ্যা গিয়ে দাঁড়ায় 104-এ, আর অর্থের পরিমাণ হয় 13.26 কোটি টাকা, মানে 13,26,00,000 টাকা। আবার 19-20-তে 145, এই সংখ্যা দাঁড়ায় 145-এ, আর সেন্ট্রাল ইনসেন্টিভ দাঁড়ায় 17.24 কোটি টাকা। অনুরূপভাবে স্টেট ইনভেস্টমেন্টের বিষয়ে আছে। স্টেট ইনভেস্টমেন্টে 17-18-তে ছিল 131টি, যেখানে এই সাবসিডি ছিল 4 কোটি টাকা। পরের অর্থ বছরে 128টি ছিল, অর্থের পরিমাণ ছিল 4.68 কোটি টাকা। আর এরপরে 19-20-তে 180, এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায়, সেখানে সাবসিডির পরিমাণ ছিল 12.01 কোটি টাকা। তো এই তথ্যগুলি প্রমাণ করে যে ভোকাল ফর লোকালের যে বিষয়টা প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের অন্তরাত্মার কথা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি দায়িত্ব নিয়েই কাজগুলি শুরু করে দিয়েছেন এবং এর ফল আসতে শুরু করেছে। আগামী কিছুদিনের মধ্যেই এর প্রভাব আপনারা দেখতে পারবেন। কারো ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে কোনো ব্যক্তি বিশেষের জন্য এই সরকার কাজ করে না, সমষ্টির জন্য কাজ করে। আমি এই বিষয়গুলি সংযোজন করলাম আপনাদের সংবাদ লেখার ক্ষেত্রে। যেহেতু আমি সাংবাদিকতায় ছিলাম দীর্ঘদিন, বুঝতে পারি যে কোন তথ্যগুলি দিলে আপনাদের সহায়ক হবে এবং আপনারা কি জানতে চাইবেন, সেই জন্য আগাম আমি তথ্যগুলি দিয়ে দিলাম। এরপরেও আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। ওই হোয়াটসঅ্যাপে পাঠাবো। প্রচুর সুযোগ হবে, এখন তো মাত্র শুরু। সবচেয়ে বড় বিষয় হলো একে কেন্দ্র করে প্রচুর লোকের ওই এলাকার যে অবস্থাটা, বর্তমান অবস্থাটা তাই পাল্টে যাবে। এখানে প্রচুর সামগ্রী আসবে, এই সামগ্রীগুলো ওঠানামানো করানোর ব্যবস্থা, তা থেকে শুরু করে এখানে কত লোকের আগমন ঘটবে, একটা ব্যবসার নতুন দিক বসে হচ্ছে। আপনারা আগামী কয়েক বছরে দেখবেন এই যে নদীর বেড লেভেলটা থাকে তা তো বাড়ানো হবে, কাজ চলছে, এখন সবে মাত্র শুরু হয়েছে। পরিস্থিতিটা পাল্টে যাবে, শুধু ওই এলাকার না, সমগ্র রাজ্যের উপর এর প্রভাব পড়বে, সমগ্র নর্থ ইস্টের জন্য। এটা তো একটা গেটওয়ে হতে চলেছে। নিশ্চয়ই পর্যটনের ক্ষেত্রে একটা বিপর্যয় চলছে সমগ্র বিশ্বে। এই পরিস্থিতিটা কেটে গেলে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে যত এমনিতেই সরকার আসার পর, আমাদের সরকার আসার পর অনেকগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সবগুলি আপনারা জানেন। বর্তমান পরিস্থিতিতে কিছুটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, সমগ্র বিশ্ব সম্মুখীন হচ্ছে। যাদের আয়ের মূল উৎস ছিল পর্যটন, তারাও এখন অনেক সমস্যার মুখে পড়েছে। তো আমরা বিশ্বাস করি যে এই পরিস্থিতির যখন অবসান ঘটবে, আমাদের রাজ্যে প্রচুর বিদেশি অতিথিরা, পর্যটকরা আসবেন। না, এই পর্যটন ক্ষেত্রগুলি বিশ্বেই এখন পর্যটন শিল্পের যে মন্দা এটা চলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে যেটা উদ্বোধন হচ্ছে, আমরা যদি যেটা বলেছিল যে পজিটিভ আর নেগেটিভ, আমাদের যে রাস্তাগুলো উন্মোচিত হচ্ছে, এখানে আমাদের যিনি বাংলাদেশে আছেন শ্রীমতী বিভা গাঙ্গুলি দাস, তিনিও পরিষ্কারই বলেছেন কতগুলো ব্রিজ, এগুলোর হাইট বাড়াতে হবে, এখানে নাব্যতা যেখানে কম সেটাকে বাড়াতে হবে, এখানে ড্রেজিং করে ইয়ে করে একটা
মানে বলে না যে একটা শুভ কাজ ভবিষ্যতের জন্য শুরুয়াত, মানে অয়মারম্ভ শুভয় ভবতু, এই কথাটা আমরা কেন বলি এই জন্যে যে এই শুভ কাজের মধ্য দিয়ে আগামী দিন সম্প্রসারিত হবে ত্রিপুরা এবং নর্থ ইস্টের ভবিষ্যৎ। এইটা তো দূরদৃষ্টি। আজকে এটা দেখলাম চটজলদি, এটার সঙ্গে রিয়েক্ট করলাম, তার ভবিষ্যৎটা কি হবে, রাজ্যের মানুষের কোনটা কল্যাণে লাগবে সেটা স্থির করার যদি মানসিকতা বা দূরদর্শিতা না থাকে তাহলেই তো সেখানে গণতন্ত্র দুর্বল হয়। এবং আজকে সমস্ত বললাম তো বন্ধ দুয়ারগুলো খুলে যাচ্ছে, মানুষের এর মধ্যে রোজগার, প্রতিনিয়ত উন্নয়নের কাজ, এমএসএমই। আমার এখানে দুর্যোগনগর আছে, আমি জানি, আমার এখানে রক্ত স্নান করেছে মানুষ, সে জায়গায় একটি ঘটনা আমরা ঘটতে দিই না, দু একটা বিচ্ছিন্ন ঘটনার নামে মাত্র করে সেটা নিয়ে আজকে যে খেলা হয়। মানিকবাবু গিয়ে যে সমস্ত মন্তব্য করছেন, আশা করি, কারণ একটা সময় আমরা রাজনীতিতে, আমি এমনিতেই বলছি, একটা সমসাময়িক রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আমরা একটা উদ্দেশ্য, আদর্শ বা এই রাজ্যের মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন, কিন্তু ওরা দেশ সম্বন্ধে তাদের চিন্তাধারা পাল্টায়নি বলেই তাদের সঙ্গে আমাদের সমঝোতা কোনোদিন হয়নি, হবেও না। তারা কোনোদিন দেশের মাকে মা বলতে রাজি না। সুযোগ পেলেই তারা, যে চীন প্রতিনিয়ত থ্রেট করছে আমাদের, যে উত্তর কোরিয়ায় গণতন্ত্রের বিন্দুমাত্র নেই, যার নিজের পরিবারের লোককে পর্যন্ত হত্যা করে ক্ষমতার জন্য, তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোন সাহসে এগুলো করে এই সময়ে আমি ভাবতে পারি না, কল্পনা করতে পারি না। রাজ্যের মানুষের আয় বেড়েছে, রোজগার বেড়েছে, আমাদের রেগা থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে, জনধন থেকে শুরু করে, সমস্ত আপনার পিএম কিষাণ থেকে শুরু করে, কিষাণ সম্মান নিধি থেকে কি নেই, সব আছে, সব কিছু চলছে। এটাকে আরো ইজি করার, আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিদিন চেষ্টা করছি, আপনাদের মাধ্যমে সেগুলো বেরিয়ে আসে। জলপথ নিয়ে তারা যে কথাটা বলছেন, একদম জলপথ নিয়ে তারা বলতে পারছেন না এটা তাদের আন্দোলনের ফসল, এটা তাদের আন্দোলনের ফসল, এই কথাটা বলার তাদের কোনো সুযোগ নেই। এই জন্য তারা ক্ষেপে গেছেন। এখন মানুষকে আগের মতো আর বিভ্রান্ত করা যাবে না। এখন এই মোবাইলটা সবার কাছে আছে, এই মোবাইলে সব তথ্য এসে যায়, সব জানতে পারেন। মানুষকে আগে যেভাবে বোকা বানানোর চেষ্টা আপনারা করতেন, এখনো চেষ্টা করে চলেছেন, তো সফল হবেন না। মানুষ এখন সচেতন। আর যদি কোনো বিষয় জিজ্ঞাসা থাকে আপনার, মানিকবাবুর মুখে তো বহুবার এবং অনেক নেতার মুখে বহুবার শুনেছি, তারা যখন বলতো তখন তো বাম গণতন্ত্র, এখন বলছেন গণতন্ত্র, এটাকে আপনার কি না বাম গণতন্ত্র, অনেক কথা, অনেকে গণতন্ত্র বুকে